গত 5 বছরে দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বা মিথেন গ্যাস বিস্ফোরণের 100টিরও বেশি ঘটনায় শতাধিক মানুষ মারা গেছে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট বলছে, বিস্ফোরণের আগে মানুষ বদ্ধ জায়গায় গ্যাস জমার বিষয়টি বুঝতেই পারেনি। কিন্তু প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালায় বাসাবাড়িতে গ্যাস সরবরাহের আগে বিশেষ গন্ধযুক্ত করার কথা বলা রয়েছে, যেন গ্যাস বের হলেই সবাই বুঝতে পারে। কিন্তু এখন গ্যাস থেকে সেই গন্ধ আর পাওয়া যাচ্ছে না। তাহলে কি গন্ধ ব্যবহার করছে না কর্তৃপক্ষ? সহকর্মী পারভেজ রেজা সেটির অনুসন্ধান করেছেন। চলুন দর্শক একবার চোখ দিয়ে নিন। 2021 সালের 27 জুন রাতে মগবাজারে বেঙ্গল মিটের একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণে মারা যায় 12 জন। এরপর 2023 সালের 7 মার্চ দিগবাজারে এক মুহূর্তের বিস্ফোরণে ধসে পড়ে একটি 7তলা ভবন, মারা যায় 26 জন। পুলিশের তদন্ত বলছে, দুটি ঘটনার পেছনেই কারণ ছিল তিতাসের লাইন থেকে জমা হওয়া গ্যাস। গ্যাস বের হবার কারণে আগুন লাগতে পারে, কিন্তু বোমার মতো ভয়াবহ বিস্ফোরণ কেন হয়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগে। কোথাও যদি ফ্লেমেবল মিক্সচার তৈরি হয় এই ধরনের অতিজাত পদার্থের কারণে, যে কোনো জায়গা থেকেই এই এনার্জিটা আসতে পারে এবং ইগনাইট হতে পারে এবং এক্সপ্লোশন হতে পারে। প্রাকৃতিক গ্যাস গন্ধহীন, তাই 1991 সালে তৈরি করা প্রাকৃতিক গ্যাস নিরাপত্তা বিধিমালার 76 নম্বর ধারায় বলা হয়েছে, বাসাবাড়িতে গ্যাস সরবরাহের আগে অবশ্যই বিশেষ একটি গন্ধ যুক্ত করতে হবে, যাতে গ্যাস বের হলে সহজেই এটি বোঝা যায়। কিন্তু সাম্প্রতিক এসব বিস্ফোরণের আগে কেউ কি কোনো ধরনের গন্ধ পেয়েছিলেন? কেউই এরকম গন্ধ পেয়েছে বা এরকম মানে ডিটেক্ট করতে পারে অর্ডার বা এরকম কিছু অস্তিত্ব পেয়েছে, আমরা এরকম পাইনি। তিতাস কি তাহলে গ্যাসে এই গন্ধ যুক্ত করছে না? এ নিয়ে অনুসন্ধানে 71-এর অনুরোধে এগিয়ে আসে বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগ। যে রাসায়নিক মিশিয়ে গ্যাসে গন্ধ যুক্ত করা হয় তার নাম মার্ক ক্যাপ্টেন। প্রাকৃতিক গ্যাসে সেটির উপস্থিতি আছে কিনা সেটি পরীক্ষা করতে জাপান থেকে আনা হয় মার্ক ক্যাপ্টেন ডিটেকশন টিউব। তিতাস তার গ্যাসে কোনো গন্ধকারক ব্যবহার করছে কিনা সেটি পরীক্ষার জন্য বুয়েটের গবেষকদের নিয়ে আমরা যাই মগবাজারে। যে ভবনে 2021 সালে বিস্ফোরণ হয়েছিল তার উল্টো পাশের একটি ভবন থেকে আমরা নমুনা গ্যাস সংগ্রহ করি। সেখানকার বাসিন্দা জানান, মগবাজারের সেই বিস্ফোরণ তাদের কতটা আতঙ্কগ্রস্ত করেছিল। এত বিকট একটা শব্দ হলো যে এটা মানে বিয়ন্ড এক্সপ্লানেশন। এই শব্দ মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকেও নেওয়া হয় গ্যাসের নমুনা। এরপর যাওয়া হয় মোহাম্মদপুর ও কল্যাণপুর। এসব বাসার বাসিন্দারা সবাই বলেন তারা কখনোই গ্যাসের কোনো গন্ধ পান না। সিলিন্ডার একটু লিক থাকলে আমরা বুঝতে পারতাম যে লিক আছে, পুরো ঘর গন্ধ হয়ে যেত। কিন্তু এখন লাইনের গ্যাসে কিন্তু ওই জিনিসটা নেই। কাজ করার সময় যে তীব্র গন্ধটা আসার কথা ওটা পাওয়া যায় না। নমুনাগুলো নেওয়া হলো বুয়েটের ল্যাবে। প্রতিটি নমুনা পরীক্ষা করে দেখা গেল কোনোটিতেই গন্ধ সৃষ্টিকারী মার্ক ক্যাপ্টেনের কোনো অস্তিত্ব নেই। যদি এখানে গন্ধ বা অডর বা থাকে, মার্ক ক্যাপ্টেন থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে আপনার রেডিশ কালার হয়ে যায়। তো এলপিজি গ্যাসটা যখন অ্যানালাইসিস করেছি আমরা দেখতে পেয়েছি যে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং সেখানে আমরা কিন্তু আমরা 4টা ন্যাচারাল গ্যাস ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, যেটা আমরা অ্যানালাইসিস করলাম, সেখানে কিন্তু আমরা কোনো আপনার কালার চেঞ্জ দেখি নাই। এই ছবি গত ডিসেম্বরের 26 তারিখের। ফেনীর এই বাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণের কারণে মারা যায় 3 জনের পুরো পরিবার। বাখরাবাদ গ্যাস কোম্পানির অধীনে থাকা ফেনীর সেই বাড়িতে 4 মাস পর আমরা যাই গ্যাসের গন্ধের অস্তিত্ব খুঁজতে। সরজমিনে দেখা যায় বাসার পুরনো গ্যাস লাইনের পাশে নতুন একটি লাইন করা হয়েছে, কিন্তু কখনোই গ্যাসের কোনো গন্ধ তারা পাননি। লাইনের গ্যাস কোনো গন্ধ পাচ্ছেন? গ্যাস বিপণনের মোট 6টি কোম্পানির মধ্যে জালালাবাদ ও সুন্দরবন ছাড়া বাকি 4টি কোম্পানির 13টি স্থানের গ্যাসের উপর চালানো পরীক্ষায় কেবল বাখরাবাদ কোম্পানির অধীনে থাকা কুমিল্লায় খুব সামান্য গন্ধকারকের অস্তিত্ব পাওয়া গেলেও ফেনীতে সেটি পাওয়া যায়নি। মোর দ্যান 95% জায়গায় আমরা গন্ধ পাই নাই এবং ডিটেক্টর দিয়েও আমরা ডিটেক্ট করতে পারি নাই। ডেমরার এই সিটিকেট স্টেশন থেকে রাজধানীর গ্যাস সরবরাহ করা হয়। সেখানে গিয়ে দেখা যায় গন্ধ সৃষ্টিকারী উপাদান মার্ক ক্যাপ্টেনের জন্য একটি ট্যাঙ্ক আছে, কিন্তু সেটি চালু নেই। এটা অত্যন্ত নিয়ন্ত্রিত হারে দেওয়া হয়, যার ফলে স্বাভাবিকভাবে অনেকে বুঝতে পারে না। স্পেলিং যদি না পায় তার দেওয়া না দেওয়ার তো কোনো অর্থ নেই। সে তো জাস্ট মানে আনুষ্ঠানিকতা করছে, মানে দায় সারা গোছের করছে। 2023 সালের 24 এপ্রিল রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ পেয়ে
সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সে সময় তিতাস দাবি করেছিল গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এমনটা হয়েছে, কিন্তু প্রকৃত সত্য হলো সেদিনই যথাযথ মাত্রায় মার ক্যাপ্টেন ব্যবহার করেছিল তিতাস। কিন্তু গ্যাস সরবরাহ লাইনে এত বেশি ছিদ্র যে এতে শহর জুড়ে গন্ধ ছড়িয়ে পড়ে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালকও সেটি স্বীকার করে বলেন, আতঙ্ক এড়াতে এখন তারা গন্ধকারক কম ব্যবহার করছেন। আমাদের পাইপলাইনগুলো 60-70 বছর পুরনো। পাইপলাইন কিছু কিছু ছিদ্র আছে, কিছু ছিদ্র যেগুলো প্রেশার হইলে কিছু কিছু গ্যাস বের হয়, আর রাইজার আছে যেখানে গ্যাস বের হয়। অর্ডার দেওয়া হচ্ছে, বাট ওই যে ওইরকম বেশি দিচ্ছি না আর কি। এখানে চাপ বেশি হলে গ্যাস লিক হয়, আর চাপ কম থাকলে লিক হয় না। তার মানে লিক হয়, লিক হওয়াটাই তো পারমিসিবল না। আপনি তো মানে ডিফেক্টিভ সিস্টেম দিয়ে আপনি আমার গ্যাস সার্ভিস দিচ্ছেন, আমার জীবন বিপন্ন করে ফেলেছেন। এই লিকেজগুলো ডিটেকশনের জন্য কিন্তু প্রযুক্তি আছে, কারণ গ্যাসের যেহেতু গন্ধ নাই, আপনি এমনি বুঝতে পারবেন না যদি গন্ধ মিক্স না হয়। সো সেফটির জন্যই গন্ধটা দেওয়া জরুরি। সরকারের করা বিধিমালায় গন্ধকারক ব্যবহারের বাধ্যবাধকতা আছে, কিন্তু বিপণন কোম্পানিগুলোর এমন দায়িত্বহীন আচরণের কারণে জননিরাপত্তা এখন হুমকিতে। পারভেজ রেজা, 71, ঢাকা। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখছিলেন। আমরা বিষয়টি আরেকটু বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের সাথে রয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুন রশিদ মোল্লা, রয়েছেন বুয়েটের কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত, এবং রয়েছেন আমাদের সহকর্মী পারভেজ রেজা। আমরা এই মুহূর্তে ইয়াসির আরাফাত এবং পারভেজ দুজনকে দেখতে পাচ্ছি। আশা করছি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আমাদের সাথে টেলিফোনে যুক্ত হবেন। পারভেজ, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। ঠিক কোন অবস্থার প্রেক্ষিতে আপনি এই ধরনের একটি অনুসন্ধানী রিপোর্ট করার জন্য সিদ্ধান্ত নিলেন, এবং সেই পেছনের গল্পটা একটু জানতে চাই। ধন্যবাদ ফারানা। আসলে আপনি যে রিপোর্টটি দেখেছেন, এটি আমাদের আসলে রিপোর্টের একটি সংক্ষিপ্ত অংশ, যেটি আমরা আজকে প্রোগ্রামের সাথে একটু কিছুটা সংক্ষেপ করেছি। কিন্তু এই রিপোর্টের বিস্তারিত যেটি আমাদের পেজে আছে, সেখানে অনেক বড় করে বিস্তারিত বলা আছে। মূল কাহিনী হলো যে আপনি মগবাজারের বিস্ফোরণ যেটি 2021 সালে হয়, এবং এই বিস্ফোরণ হবার পরপরই আসলে ওই এলাকার লোকজনের সাথে আমি তখন কথা বলি, এবং তারা কেউই বলতে পারছিলেন না যে তারা কোনো গ্যাসের গন্ধ পেয়েছেন। এবং এর পরবর্তীতে যেটি হয়েছে যে পুলিশের যে তদন্ত চলছিল তাদের সাথেও আমি জিজ্ঞেস করেছি যে তারা গন্ধ পান কিনা। আপনি এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখতে পেলেন যে কি কাগজ রাখা হয়েছে, ওখান থেকে পরবর্তীতে তারা পাইপ দিয়ে লিক হচ্ছিল। তো এই জিনিসগুলো ওই তাৎক্ষণিকভাবে ও পরবর্তীতে পুলিশ যেই লিকেজ গুলো পেয়েছে সেখানে গিয়ে আমিও ব্যক্তিগতভাবে গিয়ে দেখেছি যে আমরা আসলে ঠিক নাকে যে গন্ধটি পাওয়ার কথা সেটি আসলে এই গ্যাস থেকে আসে না। এটি একটি প্রথম হাইপোথেসিস ছিল যে তাহলে গন্ধকারক বিষয় কিনা, এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক এবং বর্তমান কয়েকজনের সাথে আমি কথা বলি, এবং তারা তখন আমাকে বলেন যে তারা বিভিন্ন সময় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক এবং বিভিন্ন জায়গায় এই গ্যাস বিস্ফোরণের যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে, তখন এই বিষয়ে তারা বারবার মন্ত্রণালয় বলেছেন যে এখন তাদের সন্দেহ, তারা বলেছে তাদের সন্দেহ যে এখানে কোনো মার ক্যাপ্টেন অর্থাৎ কোনো গন্ধকারক মিশানো হয় না। এবং নারায়ণগঞ্জের ঘটনার পরও এটি বেশ আলোচিত হয়েছিল। তারপর মূলত এটি আমি সিদ্ধান্ত নেই যে এই বিষয়ে একটা রিপোর্ট করা যায় কিনা, কিন্তু এটি বৈজ্ঞানিকভাবে একেবারে প্রুফ করা, প্রমাণ করার জন্য যথেষ্ট একটি দেখতে পেয়েছে। সেক্ষেত্রে বুয়েটের এই কেমিকৌশল বিভাগের শ্রদ্ধেয় আরাফাত স্যার তিনি এগিয়ে আসেন, এবং তারপরে আমরা জাপান থেকে এই কিটটি সংগ্রহ করি, এবং সেটা একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের বলে রাখি যে প্রায় 2 বছরের এই রিপোর্টটির পিছনে আমরা সবাই মিলে শ্রম দিয়েছি, এবং এই কিট সংগ্রহ করা এবং জাপান থেকে আনা, এবং তারপরে সরজমিনে বিভিন্ন জায়গায় গিয়ে এই রিপোর্টটি করা হয়েছে। এবং সেক্ষেত্রে স্যাম্পলিং কালেক্ট করার ক্ষেত্রেও আমরা যেই সব জায়গাগুলোতে বিস্ফোরণ হয়েছিল সেই সব জায়গায় গিয়ে আসলে স্যাম্পলটি তার আশেপাশের জায়গা থেকে একেবারে ফেনীতে তো যেই ভবনে বিস্ফোরণ হয়েছিল সেখানে গিয়েও আমরা সংগ্রহ করেছি গ্যাসের নমুনা, এবং সব জায়গাতেই একেবারে 100% জায়গাতেই, শুধু কুমিল্লায় আমরা অস্তিত্ব পেয়েছি কিন্তু সেটি নাকে কোনো গন্ধ আসে না, খুবই সামান্য পরিমাণে। কিন্তু তার আরো বিস্তারিত সেক্ষেত্রে পারভেজ, এটা কি বলা যায় যে সারা দেশেই আসলে যেখানে তিতাস গ্যাস দিচ্ছে সেই জায়গাতে এই মার ক্যাপ্টেনের অনুপস্থিতি রয়েছে, যা আমাদেরকে দিন শেষে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, এবং সেটি ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে? আপনাকে আমি বলি যে তিতাস সারা দেশে দেয় না, তিতাস মাত্র 12টি জেলায় গ্যাস সরবরাহ করে। আপনি আমার রিপোর্টে এতবার খেয়াল করে থাকবেন
আমাদের সাথে আমাদের সহকর্মী পারভেজের সংযোগটি সমস্ত ধারণা শুনতে পাচ্ছেন। আমি দেখবেন যে বেশ কয়েকটি নাম বলেছি আমি কোম্পানি, সেই কোম্পানিগুলোতে কিন্তু এই বাখরাবাদ, তারপরে অন্যান্য কোম্পানিগুলো কি আসলে সেই গন্ধকারক মেশাচ্ছে? একই পথে হাঁটছে। ফেনীতে যেটি সেটি বাখরাবাদের অধীনে, কর্ণফুলী সেটি চট্টগ্রাম কর্ণফুলীর অধীনে, তারপরে পশ্চিমাঞ্চল সিরাজগঞ্জ, এইসব জায়গায় দিতে আমরা টেস্ট করেছি। কোথাও কিন্তু কুমিল্লায় খুব সামান্য পাওয়া গেছে যেটি বাখরাবাদের অধীনে, কিন্তু আমাদের ঢাকা শহরে কোথাও মানুষ যেমন বলেছে যে তারা গন্ধ পান না, আমরা নিজেরা পাইনি, এবং একই সাথে একেবারে আমাদের যে মার্কেটের ডিটেক্টর টিউব সেটিতেও পাওয়া যায়নি। ধন্যবাদ পারভেজ, আপনি রয়েছেন আমাদের সাথে তিতাসের যিনি ব্যবস্থাপনা পরিচালক টেলিফোনে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। জনাব হারুন রশিদ, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি আমার সাথে টেলিফোনে রয়েছেন, সেক্ষেত্রে জানতে চাই আপনার কাছ থেকে যে আমাদের সহকর্মী পারভেজ রেজা যে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, আপনি এর আগেও কথা বলেছেন যে আপনারা এই মার্কেপটেন, যেটি আসলে গন্ধ মাধ্যমে শনাক্ত করা যায় যে এই জায়গাটিতে গ্যাস লিক হচ্ছে কি হচ্ছে না, সেটি দেয়াটা খুব প্রয়োজনীয়, সেটি আপনারা কেন করছেন না? ধন্যবাদ। আমরা তিতাস গ্যাসের যে অধীনে প্রায় 14,000 কিলোমিটার পাইপলাইন আছে, আমরা 14,000 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করি গ্যাস। সব জায়গায় কিন্তু এই অর্ডারেন্ট ব্যবহার করা যায় না। শুধুমাত্র ডোমেস্টিকে যে সমস্ত জায়গায় ডোমেস্টিকে গ্যাস যায়, যেমন আমরা ঢাকার ডেমরা, তার কি বলে আমির বাজার, টঙ্গী, এই সমস্ত এলাকাতে যেখানে গ্যাসটা ঢাকায় ঢুকে, সেই সমস্ত জায়গায় অর্ডারেন্টের আমাদের ইউনিট আছে, কন্টিনিউয়াসলি ওইটা মিক্স হয়। লিকুইড এটা পদার্থ, এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, এটা একটা মানে ডোজিং একটা পয়েন্ট আছে, সেই ডোজ অনুযায়ী এটা মিক্স করা হচ্ছে, কন্টিনিউয়াসলি মিক্স হয়, এবং এটা আমরা প্রতিদিনই রিপোর্ট পাই কতটুকু মিক্স হলে কতটুকু মিক্স হওয়া উচিত, এটা কিন্তু আমরা পাই। আচ্ছা, সেক্ষেত্রে কি একটু বলবেন যে ঠিক কতটুকুর জন্য কতটুকু মিক্স হওয়া উচিত? যেখানে আমাদের সহকর্মীরা কাজ করতে যে এবং বুয়েটের যে শিক্ষক রয়েছেন তিনিও তখন মাঠে ছিলেন, তিনিও আসলে কোনো ধরনের উপস্থিতি পাননি। যেই ডেমরা থেকে আপনারা বলছেন যে এটি মেশানো হয়, আমার সহকর্মী যেদিন কাজ করতে গিয়েছেন সেদিন তিনি সেই ট্যাঙ্কটি বন্ধ দেখেছেন, সেই যেই জায়গা থেকে এই গন্ধটি মেশানো হয়। বন্ধ থাকার কথা না, বন্ধ থাকার কখনোই কথা না। আমি জানি না কেন বন্ধ পেয়েছেন, কারণ ড্যামরাতে মিশানো হয়, এটা আমি শিওর। এবং যে পরিমাণ গ্যাসের ফ্লোরের তার একটা রেট আছে, ওই কোম্পানি একটা রেট দিয়ে দেয়, এই রেটে মিশানো হয়, এবং এটা ওই ভালো রেটে, যে রেটে দেওয়া উচিত সেই রেটেই দেওয়া হয়। আপনি যেটা বললেন যে 1 বছর আগে ঈদের সময় মানে অনেক গন্ধ পেয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি আগে আপনাদেরকে বলেছি যে ওই সময় রেটটা বেড়ে গিয়েছিল এবং প্রেশারও বেড়ে গেছিল, যেহেতু ঈদের সময় অনেক লোকজন মানে ছুটি চলে গেছিল, এবং সেই জন্য প্রেশার বাড়াতে লিকটাও কিছু লিক থাকলে কিন্তু এই লিকটা যে গ্যাসের যে গন্ধ বের তার চেয়ে যদি অর্ডারের থাকে প্রচুর গন্ধ বের হয়, তখন কিন্তু এই ঘটনা ঘটছিল। তার মানে দুটো পয়েন্ট আপনি বলছেন যে সেখানে আসলে মানুষের ব্যবহার কম ছিল বলে সেখানে চাপ বেড়ে গিয়েছিল, সেজন্য গন্ধ বেশি বের হয়েছে, এবং কিন্তু লিকেজ তো ছিল। আমরা বরং ইয়াসির আরাফাত কাছ থেকে একটু শুনে আসতে চাই। জনাব ইয়াসির আরাফাত, কোন মাত্রায় গ্যাসের মধ্যে আসলে এই গন্ধকারকটি মেশাতে হয় সেটি যদি আপনি আমাদেরকে একটু বলতেন, কারণ যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন হারুন রশিদ সেটা খুব পরিষ্কার করে বলতে পারছে না যে কোন মাত্রায় আসলে কোন মিলাতে হবে, কোনটি আসলে ঝুঁকিপূর্ণ কোনটি ঝুঁকিপূর্ণ নয়, এবং একই সাথে তিনি যে দাবিটি করছেন যে ওই সময়টিতে যেই জায়গাটিতে আমরা গ্যাসের পরিমাণ দেখছিলাম যে বেড়ে যাচ্ছিল, শান্তিনগরের ঘটনা আমার যতদূর মনে পড়ে, সেখানে আসলে কি ঘটেছিল বলে আপনার মনে হয়? না দেখুন, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা যে স্টাডিটা করেছি, বিশেষ করে গ্যাসে গন্ধ মিক্স করা হয় কিনা, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে কি পরিমাণ আসলে গন্ধে মিক্স করা দরকার। সেটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস কিন্তু লিক হলেই যে দুর্ঘটনা ঘটবে তা না, একটা নির্দিষ্ট মাত্রায় যেতে আপনার ধরেন 5% ঘনমাত্রার উপরে যদি যায় ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে, তখন কিন্তু দুর্ঘটনাটা ঘটে। এখন আপনার অডোরেন্ট যেটা ব্যবহার করা হয়, এটার আপনার অডো থ্রিশোল্ড যেটা বলি, যে কি পরিমাণ থাকলে আমরা গন্ধ পাবো, এটা 1 ppb
মানে বিলিয়ন ভাগের 1 ভাগ যদি আপনার গ্যাসে থাকে তাহলে এটা গন্ধটা পাওয়া যায়। তো এখন আমাদের যে পরিমাণ গ্যাস আপনার বিশেষ করে যে স্টেশনগুলো থেকে গ্যাস হাউস হোল্ডে সাপ্লাই দেওয়া হচ্ছে, সেখানে সেই ক্যালকুলেশন করে দেওয়া হয় যে আপনার যতটুকু মারক্যাপটেন, ইথাইল মারক্যাপটেন বা মিথাইল মারক্যাপটেন মিশালে গন্ধটা পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে আমাদের সেই মাপটি কি, মানে আমি যেহেতু গ্যাসের মাপটা পরিষ্কার জানি না যে ধরে সেটা রেশিওটা কি হওয়া উচিত আসলে। আমি ওইটাই বলছিলাম যে আপনার বাতাসে যদি এই ন্যাচারাল গ্যাসের লিকেজটা হয়, এটা হলে যে পরিমাণ মিক্সচারে গেলে এটা এক্সপ্লোসিভ মিক্সচার হয়, তার থেকে আপনার 25% বা 20% যদি থাকে, ফর এক্সাম্পল 5% গ্যাস যদি একটা বদ্ধ জায়গায় থাকে তাহলে সেটা এক্সপ্লোসিভ মিক্সচার হয়। 2% গ্যাসের মিক্সচার হলেই যাতে আমি টের পাই সেই রকম আপনার একটা পরিমাণে অডোরেন্ট মিক্স করতে হয়, অর্থাৎ সেখানে যাতে 1 ppb কনসেন্ট্রেশনে আপনার উপস্থিতি থাকতে পারে মারক্যাপটেনের, তাহলে সহজেই আমরা গন্ধটা পাবো। তার থেকে কম যদি থাকে তাহলে কিন্তু আমরা গন্ধটা পাবো না। এখন যেটা হচ্ছে আমাদের স্টাডিতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা গন্ধ পাচ্ছি না। আপনি যদি অনেকগুলা যে দুর্ঘটনার কথা বলেছেন, নারায়ণগঞ্জে একটা দুর্ঘটনা হয়েছে মসজিদের মতো জায়গায়, সেখানে তো অনেক মানুষ ছিল, কেউ না কেউ গন্ধ পেত যদি গন্ধ মিক্স করা বা গন্ধ থাকতো আর কি পরিমিত মাত্রায়, সেটা কিন্তু ছিল না। ফলে দুর্ঘটনায় সেখানে 34 জন মারা যায়। এবং এই ধরনের আরো অনেক দুর্ঘটনা আমরা দেখেছি। এবং ঢাকা শহরের যে পাইপলাইন সেটা অনেক পুরাতন এবং অনেক লিকেজ আছে। তার মানে গন্ধ যদি না পাই তাহলে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। একজন মারা গেছে, গতকাল তো একজন বাড্ডায় মারা গেছে। হ্যাঁ, এই দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকবে আপনি যদি ডিটেকশনের ব্যবস্থা না করেন। এই দুর্ঘটনাগুলো ঘটছে, জনাব হারুনুর রশিদ, প্রতিনিয়ত দুর্ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে আপনারা কি খোঁজ করেছেন যে কেন এই দুর্ঘটনাগুলো ঘটছে? আপনাদের সেখানে কোনো গাফিলতি আছে কিনা? কেন গন্ধ পাওয়া যাচ্ছে না? না শুনেন, গন্ধ থাকলে কি দুর্ঘটনা ঘটবে না? এটা কিন্তু না। দুর্ঘটনা ঘটে কেন? যদি রান্নাঘরে যদি আপনি চুলা জ্বালিয়ে রাখেন, মানে চুলা যদি বন্ধ করে রাখেন, রাতের বেলা দরজা জানলা বন্ধ করে রাখেন, যদি কোনোভাবে লিক হয় সেটা কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে কিন্তু যেটা প্রফেসর বললেন 5% উপরে যদি মিটার থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লোসিভ হতে পারে। তাহলে সকালবেলা যখন উনি ব্রিটায় যখন একটা কাটে জ্বালান তখন কিন্তু এই দুর্ঘটনা ঘটে। মানে গন্ধ থাকলেও দুর্ঘটনা ঘটবে, না থাকলেও কিন্তু ঘটবে। এটা গন্ধের জন্য ঘটবে না তা না। না, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমি গন্ধ পাবো তখন তো আমি আসলে সেখানে বলি তারা না, আমি একটু বলি স্যার, আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনাকে আমি বলি, গন্ধ থাকলেই যে দুর্ঘটনা ঘটবে না তা না। কিন্তু আপনারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন, আমি গন্ধ মিক্স করবো না, কাজে লিকেজ নাই, আমার দায়ও নাই, গন্ধ নাই, লিকেজ নাই, দায়ও নাই, ঠিক আছে। বিষয়টা এই স্ট্র্যাটেজির কারণে আমি যদি গন্ধটা থাকতো আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারতাম প্রাথমিকভাবে, এবং তখন আমি কোনো না কোনো মেজার হয়তো বা নিতাম, এবং তাতে করে আমার এই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটি আর হতো না। কিন্তু আমরা সাইন্টিফিক্যালি প্রুভ করতে পেরেছি, কারণ স্যার যেটি বললেন যে পিপিবি অর্থাৎ বিলিয়ন মাত্রা যে 1 ppb-তে, সেটা আমরা 1 ppm-এও পাইনি, মানে মিলিয়নে গিয়েও আমরা পাইনি, যেটা এই কনসেন্ট্রেশনটা থাকার কথা। এবং এটি কিন্তু আমরা স্মুথ ভাবে বলছি, বিষয়টা তা নয়, একেবারেই সাইন্টিফিক্যালি পরীক্ষা করে, যেটা ভিজুয়াল ডকুমেন্টেশন আমাদের কাছে আছে, যেটার পর্যাপ্ত প্রতিটা জায়গার ভিজুয়াল ডকুমেন্টেশন আছে যে এই কেসগুলোতে এখানে মারক্যাপটেন মেশানো হচ্ছে কি হচ্ছে না। এখন আপনারা এমন মাত্রায় যদি শুধু আইনের কারণে বলেন যে আমি মিশাচ্ছি, আপনি আমার ইন্টারভিউতে আমাকে বলেছিলেন, আপনি যদি মনে করতে পারতেন যে আপনারা এখন কম মেশাচ্ছেন, তো কম মেশাচ্ছেন কেন? সারা শহরের মধ্যে অনেক লিকেজ আছে, এখন অনেক লিকেজ আছে, কম মেশাচ্ছেন, তার মানে হলো কম মেশানোর কারণে আপনাদের কাছে লিকেজের জন্য আর কম যাবে না, কাজে আপনাদের দায়। পারভেজ, আমরা বরং হারুনুর রশিদের কাছ থেকে সেই ব্যাখ্যাটি একটু শুনি। জনাব হারুনুর রশিদ, আমাদের সহকর্মী পারভেজ যে কথাটি বলছেন যে আসলে কম মেশাচ্ছেন এমন বক্তব্য আপনার রয়েছে। কেন কম মেশাচ্ছেন? কারণ যাতে সাধারণ মানুষের নাকে এই গন্ধ না যায় এবং জটিলতা যাতে তৈরি না হয়। এই বক্তব্যের বিপরীতে আপনি কি বলবেন? বিষয়টা এরকম না। আমি কম মেশাতে বলছি, যখন ওই ঘটনা ঘটলো, যখন ওই যে ঈদের সময় যে সমস্যাটা হইলো, তখন এটা মানে বেশি মিশানো হয়ে গেছিল জন্য এটা এই ঘটনা ঘটছে। মানে আমরা এখন মাত্রা মতো মিশাচ্ছি, আমরা কিন্তু বেশি মিশাচ্ছি না।
কম মানে কি? কম মানে প্রয়োজনের তুলনায় কম না, না। আপনাদের কি প্রয়োজনের লিকেজ তুলনায়- আছে? মানে আমরা লাইনে কি প্রয়োজনের লিকেজ তুলনায় আছে? কিন্তু ওই ঘটনা পরে থেকে কম আর কি। মানে কম বলতে মানে আমি গন্ধই পাবেন এরকম কম না। ওই দিনে ঘটনার চেয়ে বলছে ওই দিনে যেরকম ভাবে মেটানো হচ্ছে জি। তার চেয়ে কম মেটানো হচ্ছে। হারুন রশিদ, আপনাদের গ্যাসের লাইনগুলোতে কি লিকেজ আছে? জি, অনেক মাত্রায় আছে, যেটি এই মুহূর্তে আপনারা সামনে আনতে চান না। না এটা কিন্তু বিষয় না, এটা তো আমি বলছি 50-60 বছর পুরনো লাইন, সামনে না আসা কিছু নাই। রিয়ালিটি ইজ দ্যাট, এটা তো কিছু করার নাই। আমরা রেলওয়ে প্রজেক্ট নিয়েছি একটা, পুরো ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহরের টোটাল পাইপলাইন আমরা রিপ্লেস করে দিব। সেটা কবে নাগাদ সেই প্রকল্প শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কোন গতিতে কাজ আগাচ্ছে? প্রজেক্ট অলরেডি আমরা গ্রহণ করে ফেলেছি, আমি ফাইন্যান্সারও পেয়ে গেছি, খুব শীঘ্রই এটা শুরু হবে। জনাব ইয়াসির আরাফাত, আপনার কাছ থেকে একটু একটা বিষয় একটু জানতে চাই যে এখনো পর্যন্ত আমাদেরকে যেটা বলছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, যে তারা উদ্যোগ নিয়েছেন, এরকম আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, নিশ্চয়ই তিতাস একা এই উদ্যোগ নিয়েছে, সবাই মিলে নিয়েছেন কিনা সেটি হারুন রশিদ, এটা কি আপনারা সবাই মিলে নিয়েছেন নাকি শুধু তিতাস নিয়েছেন? তিতাস নিয়েছে, এটা আমরা এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা আমাদের প্রায় 8,000 কোটি টাকার মতো এটা খরচ হবে ঢাকা নারায়ণগঞ্জ, যেটা আমরা অলরেডি ফাইন্যান্সার পেয়ে গেছি। তো তিতাসের প্রজেক্ট এটা, অন্য কোনো জায়গার না, বাখরাবাদ বা কতগুলি না, ঢাকা এবং নারায়ণগঞ্জ এলাকা। বিষয়টা কি দাঁড়ালো কি যে যতদিন পর্যন্ত লাইন রিপ্লেস না থাকবে ততদিন পর্যন্ত আমাদেরকে এই ধরনের একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যেই থাকতে হবে। আর আমরা কেন মানে এটা এই যে টিউবেও কেন ডিটেকশন করতে পারছি না এই মার ক্যাপ্টেন, যদি আপনারা মিশিয়ে থাকেন? আমি কথা ওরা শুনতে পাইনি, আমি কথা ভালো ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আপনি যদি ক্লিয়ার করেন প্লিজ। আমরা পারভেজের প্রশ্নটি ছিল, যে প্রশ্নটি আসলে আমি ইয়াসির আরাফাতকে করতে চাচ্ছিলাম, যে এই লাইনগুলো ঠিক হওয়ার আগে পর্যন্ত আমরা আসলে কোন মাত্রার ঝুঁকিতে থেকে যাচ্ছি, কত বিপজ্জনক অবস্থা আমরা রয়েছি। ইয়াসির আরাফাত, আপনি যদি এই জিনিসটি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন, তা সেই উত্তরটি নিয়ে আমি হারুন রশিদের কাছে যেতে চাই। দেখুন, রান্নার জন্য আমরা যে গ্যাস ব্যবহার করি, এটার বেসিক্যালি আমরা যখন এটা বার্ন করি এনার্জি পাই, এবং আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম নারায়ণগঞ্জ না, মগবাজারে যে এক্সপ্লোশন হয়েছিল, মোটামুটি প্রায় আপনার 1 কেজি মতো গ্যাস যদি এরকম একটা ওখানে যদি জমা থাকে, তাহলে এই ধরনের এক্সপ্লোশন, আমরা যে এক্সপ্লোশনটা দেখেছিলাম সেই এই ধরনের এক্সপ্লোশন হতে পারে। তার মানে গ্যাসের কন্টেন্ট কতটুকু এবং বদ্ধ জায়গায় যদি জমা হয় তখনই কিন্তু সমস্যা হয়, সবসময় সমস্যা হয় না। কারণ যদি এটা খোলা জায়গায় লিকেজটা থাকে তখন কিন্তু সমস্যা হচ্ছে না। একটা এক্সপ্লোসিভ মিক্সার তৈরি হওয়া লাগে, এবং তৈরি হলে কি ধরনের ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটা আমাদের গুলিস্তানের ঘটনা, মগবাজারের ঘটনা, নারায়ণগঞ্জের দুর্ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে কি ধরনের ভয়াবহ ঘটনা হতে পারে। জনাব হারুন রশিদ, যেটা বলছিলেন যে আমরা ইয়াসির আরাফাতের যে কথাটি রয়েছে, যে আমরা যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি, প্রতিদিনই মৃত্যুর খবর আমাদের হাতে আসছে, সেক্ষেত্রে আপনারা প্রিকশন কি নিচ্ছেন যতদিন পর্যন্ত আসলে এই গ্যাস লাইন ঠিক না হচ্ছে বা আপনারা এই লিকেজ সারাতে না পারছেন? আমরা কিন্তু গ্যাস লাইন যেখানে লিক বেশি আছে, আমরা লিক ডিটেকশন মেশিন দিয়ে ডিটেক্ট করতেছি, রিপেয়ার করতেছি। এখানে আমরা যেটা পুরাতন লাইন লিক আছে, এই লিকগুলো আমরা ডিটেক্ট করে রিপেয়ার করতেছি বিভিন্ন জায়গায়, ঢাকা শহর বিভিন্ন এলাকায় আমরা থার্ড পার্টি সার্ভিসের মাধ্যমে, এবং আমরা জনসচেতনামূলক প্রচার করতেছি যাতে কেউ রান্নাঘরের দরজা জানলা বন্ধ করার পরে যদি সকালে খুলে, যেন একটু খোলার পরে 5 মিনিট যেন জায়গাটা খুলে তারপর যেন লাইটারটা জ্বালায়। আমরা জনসচেতনামূলক প্রচারও করতেছি। এই যে আমরা কিন্তু লিক যেগুলো আছে সেগুলো নিয়ে বসে থাকিনি, আমরা কিন্তু লিক ডিটেক্ট করে রিপেয়ার করতেছি। এখন পর্যন্ত কোথায় কোথায় প্রচার করেছেন সেই জিনিসগুলো? আমি একজন নাগরিক হিসেবে তার কোনো প্রমাণ পাইনি। আমার ধারণা আমার সহকর্মী যিনি রয়েছেন তিনিও পাননি, ইয়াসির আরাফাত তিনিও দেখতে পাননি। আপনি আপনার মাধ্যমে যদি একটা লাস্ট প্রশ্ন আছে, আমরা কেন ডিটেকশন দিয়েও অর্থাৎ টিউব দিয়েও এই যে পরীক্ষা করেও কেন আমরা এই মার ক্যাপ্টেনের উপস্থিতি পাচ্ছি না? যদি তারা অল্প মাত্রায় বিষয় থাকেন তাহলে কেন পাচ্ছি না? জনাব হারুন রশিদ, আমরা কেন মার্টিনের উপস্থিতি পাচ্ছি না? আমার সহকর্মী যে দাবিটি করছেন যে তারা কোনোভাবেই উপস্থিতি পাননি,
না আমি যেটা বলতেছি আমি বলতে পারবো, কিন্তু আমরা মেশাচ্ছি। উনি যদি মানে আমাদের লোকজন নিয়ে যায়, আমাদের যদি প্রতিদিন নিয়ে যায় দেখতে পারবে যে না, সে তো লোকজন নিয়ে গিয়েই সেটা দেখেছে জনাব হারুন রশিদ। সে তো চলতেছে না, দেখতে পারবে। মার্কেটের উপস্থিতি পাননি, সে তো আমরা লোকজন নিয়ে সাথে বুয়েটের যারা এক্সপার্ট রয়েছেন তারাও গিয়েছেন সাথে, তারাও পাননি। যে শুধুমাত্র একজন সাংবাদিক গিয়েছেন তা তো নয়, তারাও পাননি। আমাদের লোক আমাদের প্রতিনিধি নিয়ে যেতে হবে এবং আমাদের প্রতিনিধি দেখাই দিবে যে মার্কেট প্লেন ঢুকতেছে কি ঢুকতেছে না, এটা সে হচ্ছে কি হচ্ছে না। আমরা পরীক্ষা কেন পাচ্ছি না, আমরা পরীক্ষা করে কেন পাচ্ছি না, আমরা ল্যাবে কেন পাচ্ছি না? যদি তারা মিশায় থাকেন তাহলে আমরা ল্যাবে কেন পাচ্ছি না? পরীক্ষাগারেও তো পাওয়া যাচ্ছে না কেন? এটা আমাদের কাছে কোনো রিপোর্ট আসে না, আমি জানি না। এখন বলতেছে পরীক্ষাগার পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট হয়তো আমাদের কাছে দেন নাই, আমরা যদি দেখতে পারতাম বুঝতে পারতাম কি সমস্যা হচ্ছে, কোথায় কম পাচ্ছে, কোন এলাকায় কম যাচ্ছে বা কোন এলাকায় পাচ্ছি না একদম। আমাদের কাছে একটু দরকার হলে আমাদেরকে একটু রিপোর্ট গুলো যেন দেয়। অনেক ধন্যবাদ জনাব হারুন রশিদ। আপনি যেহেতু এই অনুষ্ঠানে বলেছেন যে আপনাদের কাছে সরাসরি যাওয়ার জন্য সহকর্মী পারভেজ রেজা এখানে রয়েছেন, নিশ্চয়ই তিনি আরেকটি ফলো আপ স্টোরি করবেন এবং এরপর নিশ্চয়ই আমাদের আবারও কথা হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি।